প্লিজ প্লিজ মাফ করে দিন, আমি আর কখনোই বলবো না, তবুও আমার থেকে দূরে থাকুন। শান আমার কাছে এসে দেওয়ালের এক হাত রেখে আমার দিকে একটু ঝুঁকে বলল, আর যদি দূরে না থাকি তাহলে তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। শানের খুব ভালো লাগছিল সোহার এমন বোকা বোকা কথা। শান মজা করে বলল, আচ্ছা তো সবাইকে ডেকে কি বলবে তুমি? আমাকেও বলো, আমিও একটু শুনি। শান আমার কাছে এসে দাঁড়াতেই আমি আবার চোখ বন্ধ করে নিলাম। নিজের হাত দিয়ে পানির ট্যাপটা শক্ত করে চেপে ধরলাম। আমার খুব ভয় লাগছিল, তাই চিৎকার করে বললাম, আপনি এখন আমার সাথে উল্টোপাল্টা কিছু করলে আমি সেটা সবাইকে বলে দিব। শান চোখগুলো স্বাভাবিকের থেকে কয়েক গুণ বড় হয়ে গেল। শানের গলায় বিস্ময় নিয়ে বলল, মানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা হবে সেটা তুমি সবাইকে বলে দিবে? আমি মুখে কিছু না বলে 2-3 বার মাথাটা জোরে জোরে ঝাঁকালাম। ফলস্বরূপ দেওয়ালে ঠাস করে মাথাটা লেগে গেল। আমি মাথায় হাত দিয়ে উফ বলে উঠলাম আর মাথাটা হাত দিয়ে ডলতে লাগলাম। শান আমার কাছ থেকে 2 পা পিছনে সরে গেল। শানের মুখের কথা হারিয়ে গেছে। জীবনে এমন একটা প্রেমে পড়ল যে ওকে কখনোই বুঝলই না। শান খুব ভালো করে জানে এই মেয়ের কোনো বিশ্বাস নেই, চিৎকার দিলেও দিতে পারে। শান এখনও ওদের প্রথম দেখার কথা ভুলেনি। সেই দিন শান শুধু ওর হাত ধরেছিলাম আর ও সেখান থেকে বেরিয়ে সবাইকে বলছিল আমি নাকি ওকে জড়িয়ে ধরে রুমে আটকে রেখেছি। কি একটা লজ্জাজনক অবস্থায় পড়তে হয়েছিল। আরস তো টোন কেটে প্রায় বলেই দিয়েছিল, ধুর ভাইয়া, তোর থেকে এটা আশা করিনি। এত তাড়াহুড়া কি ছিল? একটু কৌশলে আয়ত্তে আনতে পারতিস। বাচ্চা মেয়ে তো, বুঝতে একটু সময় লাগবে। যদিও আরসকে বকাঝকা দিয়ে মুখ বন্ধ করেছিলাম। সামান্য একটি বিষয় ছোট ভাইয়ের কাছেও মজার পাত্র হয়ে গেছিল, আর সেটা নিয়েই এরপর থেকেই লেগ পুলিং করতে শুরু করলো আরস। ভাগ্যিস কথাটা সেই দিন কেউ এতটা আমলে নেয়নি। তবে 3 দিন পর্যন্ত শান কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। এখনও মনে পড়লে শিহরে ওঠে শান। এখন যদিও বউ হয়, কিন্তু তারপরও এখন কিছু করলে যদি চিৎকার করে সবাইকে জড়ো করে তাহলে আর মুখ দেখানো যাবে না। সবাই কি বলবে স্বামী হয়ে বউকে একটু টাচ করছে? কি করেনি তাই সে চিৎকার করেছে? আল্লাহ, যেটুকু সম্মান বাকি আছে সেটাও নিয়ে টানাটানি লেগে যাবে। এর চেয়ে যেমন আছে তেমন থাক। শান নিজের চোখ মুখ খিচে বলল, ইউ আর জাস্ট টু মাচ। ছাগল জানি একটা। আমি শানের কথা শুনে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমি ছাগল? তাহলে তুই কি বেটা খচ্চর? উফ, আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করে দিল। এমনিতেও ওই বাড়িতে এই ভয়ে ঘুমাতে পারি না কখন কি করে। যতই ভালো মানুষ হোক, যতই গার্লফ্রেন্ড থাকুক, পুরুষ মানুষের মন তো যে কোনো সময় বদলাতে পারে। কিন্তু এখানে যখন সুযোগ পেলাম তাই ভাবলাম যতটুকু ঘুমিয়ে নেওয়া যায়। তা না, দেখো এখানে জোর জবরদস্তি শুরু হয়ে গেল। কোনো কুক্ষণে যে এই উল্লুকটাকে বিয়ে করেছিলাম, এখন বুঝো ঠেলা। মনে মনে গালি না দিয়ে সরাসরি বলো, এমনিতেও তোমার থেকে এর বেশি আর কি বা আশা করা যায়? আমি আশ্চর্য হলাম, বুঝি না সবসময় উনি কী করে বুঝে আমি কিছু বললে। আমি মুখ কাচুমাচু করে বললাম, আমি আপনাকে কিছু বলিনি। জানি আমি তুমি কি বলতে পারো আর না পারো। কথায় কথায় শানের চোখে সোহা উপরে পড়তেই শানের চোখ আটকে গেল। পানিতে ভেজার কারণে সোহার শরীরে বেশ কিছুটা অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা এতক্ষণ খেয়াল করেনি। শানে মনে হলো ওর কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। ও তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল সোহার থেকে আর গম্ভীর গলায় বলল, তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নাও, ঠান্ডা লেগে যাবে। হঠাৎ শান আমার দিকে না ফিরে অন্যদিকে ফিরে কথা বলতে আমার বিরক্ত লাগলো। আজব তো, কথা বলছে আমার সাথে আর ফিরে আছে দেওয়ালের দিকে। এমন কথা বলে লাভ কি? আমি শানের সামনে গিয়ে 2 হাত বুকে বেঁধে বললাম, বলি কথাটা কি আপনি দেওয়ালকে বলছিলেন?
বাপরে, আপনি তো দেখি দেয়ালেরও কান আছে। এই প্রভাত বাক্যটা সত্যি করে দিলেন। মাথা মোটা আমি দেওয়ালকে বলবো কেন, তোমাকে বলছি। এইবার সামনের থেকে দূর হও আর গিয়ে চেঞ্জ করো। শানের কথাটা শুনে অপমানিত বোধ হলো। অদ্ভুত, এভাবে অন্যদিকে ফিরে কথা বলছে কেন? আমাকে কি দেখার মতো না নাকি? আমি রেগে বললাম, হব না দূর। আপনি কি করবেন? মুখ ভেঙাচ্ছ কেন? ফেস টু ফেস কথা বলুন। শান এইবার আমার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আচ্ছা, এখন যদি তোমার সাথে কিছু খারাপ হয় তার দোষ কিন্তু তুমি আমাকে দিও না। পরে বলো না আপনি আমার সাথে এটা কেন করলেন। দোষ কিন্তু তোমারই। তুমি বারবার আমার সামনে আসছো। আমি ওনার কথা অর্থ বুঝতে পারলাম না। ফের বললাম, মানে কি বললেন এইসব? ওনার কণ্ঠে বিরক্ত ফুটে উঠল। নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো স্টুপিড, নিজেই বুঝে যাবে। ওনার কথা শুনে আমি নিজের দিকে দৃষ্টিপাত করতে আমার জান যায় অবস্থা। আল্লাহ, এতক্ষণ আমি এভাবে ওনার সামনে দাঁড়িয়েছিলাম। ছি, উনি আমাকে এভাবে দেখেছে। আমার ওড়নাটা কই গেল? আমি তাড়াতাড়ি দৌড়ে এসে ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম। শান এবার টোন কেটে আমাকে বলল, কি হলো, এখন কেন নিজেকে আড়াল করছো? এসো না, আমার সামনে দাঁড়াও, মুখোমুখি কথা বলি। শান আমার দিকে ফিরতেই আমি আবার দৌড়ে ওনার পিছনে চলে গেলাম নিজেকে আড়াল করতে, আর কান্না জড়িত কণ্ঠে বললাম, আসলে আমি দুঃখিত, খেয়াল ছিল না। এভাবে বলবেন না প্লিজ। কোন জিনিসের খেয়াল থাকে তোমার? যাই হোক, এখন চেঞ্জ করে নাও, আমি বাইরে যাচ্ছি। শান পা এগোতেই আমি পিছন থেকে ডেকে বললাম, শুনুন, আমার একটা জামা নিয়ে যান। আপনি তো পানিতে চুবিয়ে দিলেন, এখন চেঞ্জ করব কিভাবে? শান কথাটা শুনে পিছনে না ফিরেই বলল, দাঁড়াও, আমি দেখছি। শান যেতেই আমি ওয়াশরুমে দরজা লক করে দিলাম আর নিজের বুকে হাত দিয়ে লম্বা একটি নিঃশ্বাস নিলাম। সব সময় নিজের কিছু বোকামির কারণে নিজেই লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়। বাট আমার বা দোষটা কোথায়? উনি নিজেই তো আমাকে পানির মধ্যে এনে ফেলে দিলেন। উনি যদি এই কাজটা না করতেন তাহলে আমাকে এই লজ্জায় পড়তে হতো না। ধ্যাত, ভালো লাগে না। কিছুক্ষণ পর শান দরজায় নক করলো। আমি দরজা খুলে দিলাম। শান আমার জন্য একটা শাড়ি নিয়ে ফিরে এলো। আমি অবাক হয়ে বললাম, আপনি শাড়ি পেলেন কোথায়? আমি তো বিয়ের আগে খুব একটা শাড়ি পরতাম না, আর পরলেও আম্মুর শাড়ি পরতাম। আর এই শাড়ি দেখে মনে হয় না আম্মুর শাড়ি। তবে কই পাইছেন? এত এক্সট্রা কথা বলার দরকারটা কি? আমি বুঝি না। কোথায় পেয়েছি সেটা জেনে তোমার কোনো লাভ নেই। নিজের পছন্দ মতো জিনিস পাচ্ছ যখন, সেটা নিয়ে খুশি থাকো না। কথাটা বলে উনি শাড়িটা আমার হাতে দিয়ে ধুম করে দরজাটা আটকে দিয়ে চলে গেল। আমি পুরা তাজ্জব হয়ে গেলাম। অদ্ভুত, তাই বলে যে যা দিবে সেটাই পরে নেব না, জেনে যে জিনিসটা কোথায় থেকে এসেছে। আমি ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ ওয়াশরুমে বসে থাকলাম। সামনে যাব কি যাব না সেটাই ভেবে পাচ্ছি না। কিন্তু ওয়াশরুমে বা কতক্ষণ যেতে তো হবেই, সারাক্ষণ তো আর এখানে থাকতে পারবো না। তখনই দরজা জোরে জোরে ধাক্কানো আওয়াজ হলো। হঠাৎ আওয়াজে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু দরজা ধাক্কানো আওয়াজটা আরও বেশি দ্বিগুণ হলো। আজব তো, শ্বশুরবাড়ি বেড়াতে এসেও যে কেউ দানবের মতো আচরণ করে জানা ছিল না তো। যা যা শুরু করেছে, এখন যদি দরজা না খুলি নির্ঘাত দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলবে। আমি দূরত্ব গিয়ে দরজা খুলতে চিৎকার করে বললাম, কি সমস্যা? কি আপনার? দরজা ভেঙে ফেলবেন নাকি? দেখলেই তো জামা কাপড় চেঞ্জ করতে ঢুকলাম, এত জোরে দরজা ধাক্কাচ্ছেন কেন? এবার শান্তি কি জামাটাও চেঞ্জ করতে দিবে না? এত সময় লাগে সামান্য চেঞ্জ করতে? তুমি তো ওয়ার্ল্ড রেকর্ড করবে। আমি তো ভেবেছি আবার ঘুমিয়ে পড়েছো। আমি মনে মনে বললাম, আমার জীবনে যতদিন আপনি আছেন ততদিন আমার শান্তিতে ঘুমাতে পারবো নাকি? শান আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ব্যাপার, আবার কোথায় হারিয়ে গেছো? আমি মন খারাপ করে বললাম, কোথাও না, এখানেই আছি। আমার ভাবনার মাঝেও আপনাকে হানা দিতে হয়। শান বিরক্তের সাথে বলল, তোমাকে নিয়ে
না, আমি আর পারছি না। আচ্ছা তাড়াতাড়ি করো, রেডি হয়ে নাও, আমরা বেরোবো। শানের কথা আমি দ্রুত ওনার দিকে ফিরে ওনার সামনে গিয়ে বললাম, আবার কোথায় যাব? কেন, বাসায় যাবে না নাকি? আমি তো আমার বাসায় আছি। শান একটা মুচকি হেসে বলল, ম্যাডাম আমি তোমার স্বামীর বাড়ির কথা বলছি, আর এখন থেকে ওটাই তোমার আসল বাড়ি। আমি ওনার কথা শুনে আশ্চর্য হলাম। আসল আর নকল বুঝি না। এই বাড়িতে আজকে তো এলাম, এর মধ্যেই চলে যাব নাকি? যাব। আমি যাব না। আপনার যাওয়ার হলে আপনি যেতে পারেন। শান রেগে বলল, যাবে না মানে? তুমিও যাবে না? তোমার ঘাড় যাবে। এখানে তুমি সারা জীবন থাকতে চাচ্ছ নাকি? আমি মিনতি সুরে বললাম, দেখুন সারা জীবন না হলেও কয়েকটা দিন তো আব্বু আম্মুর সাথে থাকতে পারি। আমার কথা শুনে উনি নরম গলায় আমার মুখটা নিজের দুই হাতের মাঝে নিয়ে বলল, আজকের মতো চলো আমার সাথে প্লিজ। এরপর তোমার যখন ইচ্ছে তখন আসবে এখানে, ঠিক আছে? আমিও বুঝে গেলাম শান যখন বলছে তখন আমাকে না নিয়ে উনি যে এক পাও নড়বে না, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তার চোখ ছোট ছোট করে বলল, পাক্কা? তখন বাধা দিবেন না তো? পাক্কা। প্রমিজ করুন। শান হেসে বলল, জানো তো তোমার আর পুষ্পর মাঝে কোনো তফাৎ নেই, দুজনই বাচ্চা। আমার তো মনে হয় পুষ্প থেকে একটু বেশি বাচ্চা স্বভাব তোমার মধ্যে আছে। আপনি কথা ঘোরাচ্ছেন কেন? প্রমিস করুন। ওকে যাও, প্রমিস। এইবার রেডি হয়ে নাও, আমরা বেরোবো। অনেক লেট হয়ে গেছে। তারপর আমি রেডি হয়ে গেলাম। আমরা দুজনই নিচে নেমে এলাম। আমাদের দেখে আম্মু বলল, আর কিছুদিন থেকে গেলেই পারতি শান, এত তাড়াতাড়ি কি আছে? শাম আম্মুর কাছে গিয়ে সালাম করে বলল, মামুনি তুমি তো জানো আজকে ভাইয়া ভাবি চলে গেছে। এখন যদি আমরাও থেকে যাই তারা একা হয়ে পড়বে। আম্মু বারবার বলছে যেন সোহাকে নিয়ে যাই, তাই তোমরা মন খারাপ করো না, আমরা আবার আসবো। আম্মুর মন খারাপ করে বলল, আচ্ছা সাবধানে যাস। তারপর শান আব্বুর কাছে গেল। কথা বলে এই ফাঁকে আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু প্লিজ ওনাকে বুঝাও না, আমি অন্তত আজকের দিনটা থেকে যাই, আমাকে যেন রেখে যায়। আম্মু আমার দিক তাকিয়ে বলল, আমি তো বললাম তোর শাশুড়ি নাকি বলেছে তোকে নিয়ে যেতে, তো আর কি করা যাবে? বাদ বাকি তুই থাকতে চাইলে শানের সাথে কথা বলে নে। তোদের স্বামী স্ত্রীর ব্যাপার তোরা ভালো বুঝবি। আমার মনে যতটুকু আশা আলো ছিল সেটা ধপ করে নিভে গেল। আরে রাক্ষসটাকে তো আমি কখন থেকেই বলছি আমার কথা শুনলে তো। আর কি করা যাবে? মন খারাপ করে আমি আর শান আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গাড়িতে আমি চুপচাপ মন খারাপ করে বসে আছি। শান রেডিওটা অন করে একটা গান ছাড়লো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? আমি একবার আর চোখে ওনার দিকে তাকালাম। দেখে মনে হচ্ছে ভালো মুডে আছে, বাট এত খুশি হওয়ার কি আছে বুঝলাম না। ধ্যাত, সোহাগ খুশি না হওয়ার বা কি আছে? উল্লুকটা নিজের কথা রেগে তোকে নিয়ে আসতে পেরেছে, এর থেকে বড় আনন্দ আর কি আছে ওনার কাছে? কথাটা মনে করিয়ে আমি ওনার দিক থেকে মুখ ফিরিয়ে বাহিরে তাকালাম। মন খারাপ তোমার? হঠাৎ শানের কথা শুনে ওনার দিকে এক নজর দেখলাম, তারপর আবার বাহিরের দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। কি হলো কিছু জিজ্ঞেস করছি আমি। শানের ধমক শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমি রাগে ফুঁসতে লাগলাম। পর মুহূর্তে আমিও দ্বিগুণ জোরে চিৎকার করে বললাম, দেখতেই তো পাচ্ছেন মন খারাপ, আবার জিজ্ঞেস করার কি আছে? শান আমার কথা শুনে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। গলার স্বর যেন আর উঁচু না হয়। কথাটা বলে উনি আবার গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়লেন। আসছে। গলার স্বর যেন উঁচু না হয়। বেটা তো ইচ্ছার বিরুদ্ধে তোকে দিয়ে কেউ কিছু করা বুঝতি। আমি ওনাকে ব্যঙ্গ করে মনে মনে কথাটা বলে রেডিওতে গানটা শুনতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম গাড়িটা আমাদের বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। আমি বিচলিত কণ্ঠে বললাম, এ কি, এটা কোথায় যাচ্ছেন?
আমাদের বাসা তো এদিকে না। শান কোনো কথা না বলে গাড়ি চালিয়ে যাচ্ছে। আমি একটু বিরক্ত হলাম, তাই আমি আবার বললাম, বলছি কোথায় যাচ্ছি আমরা, কথা বলছেন না কেন? এইবার শান কোনো রেসপন্স করলো না। কি ব্যাপার, বোবা হয়ে গেলেন নাকি? কানে কম শুনতে শুরু করলেন। আমি ওনার কানের কাছে গিয়ে চিৎকার করে বললাম, হ্যালো মিস্টার আরিয়ান, আরিফিন শান, আমার কোথায় যাচ্ছি আপনি কি সেটা বলতে পারবেন? কথাটা বলতেই শান হুট করে গাড়ি থামিয়ে নিজের কানে হাত দিল আর আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, এভাবে চিৎকার করছো কেন? আমাকে কি তোমার বয়রা মনে হয়? আমি ওনার থেকে সরে এলাম, তাও ভালো রেসপন্স করছে। আমি বিড়বিড় করে বললাম, আপনার ব্যবহার দেখে একটু সময়ের জন্য আমার সেটা মনে হয়েছিল, এজন্যই তো পরীক্ষা করে নিলাম। তবে মুখে বললাম, কানে শুনলে এতক্ষণ যাবৎ ডাকছি, সাড়া দিচ্ছেন না কেন? কারণ আমি সাড়া দিতে প্রয়োজন মনে করছি না। আজও আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো আমি জানতে চাইবো না? শান রেগে বলল, তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে নিয়ে গেলে মেরে দিব, তাই নিয়ে যাচ্ছি। এবার চুপ বসে থাকো, আর কোনো কথা নয়। বেশি কথা বললে এখানেই শুভ কাজটা সেরে ফেলবো, মাইন্ড ইট। ওনার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। সত্যি সত্যি মেরে দিবে না তো? দিলেও দিতে পারে, এতদিনে শত্রুতা, সেটা প্রতিশোধ নেওয়ার সুযোগ কেন কেউ ছাড়বে? আমার এখন কান্না পাচ্ছে। আল্লাহ, কেন যে তখন ওনার সাথে বের হলাম, এখন আবার কি হবে? ঠিক তখনই শান গাড়িতে ব্রেক করলো। আমি এবার বাহিরের দিকে তাকিয়ে দেখলাম, আর দেখতে আমি পুরো অবাক হয়ে গেলাম। একবার বাহিরে তাকাচ্ছি আর একবার ওনার দিকে। উনি আমার অবস্থা বুঝতে হো হো করে হেসে উঠল। হঠাৎ এখানে কেন? শান নিজের হাসি থামিয়ে বলল, কেন, তোমার সমুদ্র ভালো লাগে না? আমি চোখে মুখে খুশি নিয়ে বললাম, অনেক ভালো লাগে। ইনফ্যাক্ট সমুদ্র তো আমার সব থেকে প্রিয় জায়গা। বাট কিছুক্ষণ আগে আপনার কথা শুনে তো আমি মনে করছি আপনি আমাকে সত্যি মেরে দিবেন। কথাটা বলেই এমন একটা নিঃশ্বাস ছাড়লাম যেন কোনো বড় বিপদ থেকে বেঁচেছি। আমার কথা শুনে শান অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল, মানে তুমি সত্যি সত্যি ভেবেছিলে আমি তোমাকে মেরে ফেলবো? আমি অপরাধীর মতো মুখ করে বললাম, আমার কথা শুনে শান বিরক্ত নিয়ে বলল, এর কাজ করো, তুমি না আমার মাথায় একটা বাড়ি মেরে দাও, তাহলে যদি তোমার মন থেকে আমার সম্পর্কে এই নেগেটিভ ধারণাগুলো কিছুটা হলো দূর হয়। আমি মাথা নিচু করে বললাম, সরি। উদ্ধার করছো, এবার নামো। শান বললেই আমি দ্রুত গাড়ি থেকে নেমে বাইরে চলে আসলাম। প্রচুর মানুষের জন্য ভালো করে উপর থেকে দাঁড়িয়ে কিছু দেখা যাচ্ছে না, তবে চারপাশ থেকে ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে। সমুদ্রের বাতাস আমার চুলগুলো খোলা থাকায় সব এলোমেলো হয়ে গেছে। কিছু চুল উড়ে এসে বারবার শানের মুখের উপর পড়ছে, কিন্তু আমার সেই দিকে কোনো খেয়াল নেই। সোহার মুখে এত খুশি দেখে শানের মুখেও হাসি ফুটল। সোহার লম্বা ঘন কালো চুলগুলো যতবার শানকে স্পর্শ করেছে, শানের মনে তখনই অনুভূতিরাও সারা জাগিয়ে যাচ্ছে। সোহার এলোমেলো চুল মাঝে যেন হারিয়ে যাচ্ছে বারবার। সোহার শরীরের ঘ্রাণ মাতোয়ারা হচ্ছে। আচ্ছা চলুন না নিচে নামি। আমার কথা শুনে শান থতমত খেয়ে বলল, হ্যাঁ, না কোনো দরকার নেই, এখান থেকেই উপভোগ করো, প্লিজ চলুন না। সমুদ্রের মজা সমুদ্রের কাছে না গিয়ে এত দূরে থেকে কখনো নেওয়া যায় নাকি? শান চোখে পাকিয়ে বললাম না, একবার না। শানের না শুনে আমি ঠোঁট উল্টালাম। দেখুন, এখন যদি আপনি আমাকে না যেতে দেন তাহলে কিন্তু আমি হাত পা ছড়িয়ে এখানে কাঁদতে বসবো। শান আর না পেরে আমাকে নিয়ে নিচে নেমে গেল। এখন ভাটা পড়েছে, জোয়ার থাকলে পাথরের ওপর পর্যন্ত পানি ওঠে।
আর সবাই উপর থেকে দেখে। পাথরগুলো পিছলা অনেক, তারপরও অনেক কষ্ট করে নামলাম। শানও অনেক হেল্প করেছে, ওনার হাত ধরেই নেমেছি। সূর্য প্রায় অস্ত যাবে, লাল বর্ণ ধারণ করবে আর সমুদ্র নিচে হারিয়ে যাবে। মাঝে মাঝে সমুদ্রের ঢেউ এসে লাগছে আমার পায়ে, তাই আমি জুতাটা খুলে ফেললাম। আমি জুতা খুললেই শান চিৎকার করে বলে, কি হলো, জুতা খুলছো কেন? সমুদ্রের পানি পায়ে না লাগলে কোনো মজা আছে? আপনিও খুলুন, ভালো লাগবে। না থাক, আমার লাগবে না, প্লিজ খুলুন না। আমার সাথে না হয় দুই পা এভাবেই হাঁটুন। কি হাঁটবেন তো? আমার কথাটা শুনেই শান নিজেও জুতাটা খুলে দিল আর আমার দিকে তাকিয়ে বলল, ধুত, দুই পা না, সারা জীবন এইভাবে তোমার পাশে পা মিলিয়ে হাঁটতেও আমার কোনো আপত্তি নেই।